পান থেকে চুন খসলেই বাড়ির বউদের দোষ। একটু কিছু হলেই তুই চলে যা বাবার বাড়িতে, তোকে দরকার নেই। তুই থাকলেও হবে, না থাকলেও হবে। তোর মতো একটা বউ গেলে হাজারটা বউ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। আমি অনন্যা, রাজশাহী থেকে। আমার প্রাণের আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অত্যন্ত গরিব ঘরের একটা মেয়ে। বিয়ে হয়েছে ডিভোর্সি ছেলের সাথে। তাও আবার সেই ছেলের মানে আমার হাজবেন্ডের ২ বার ডিভোর্স হয়েছে। আমি তৃতীয় নাম্বার বউ। আমাদের চাইতে আমার শ্বশুরের পরিবারের অবস্থা একটু ভালো, মানে আমার বাবার পরিবারের চাইতে। তো যেখানে আমার বিয়ে হয়েছে যে পরিবারে, সেই পরিবারে আমার স্বামী একমাত্র ছেলে সন্তান। খুবই ছোট্ট একটা পরিবার, ১ ভাই ১ বোন। কিন্তু কেন যে তার আগের ২ টা বউ টিকলো না ওই শ্বশুরবাড়িতে, এটা আমি জানি না। কোনোভাবেই আমার পক্ষে জানা সম্ভবও না। যেহেতু গরিব ঘরের মেয়ে আমি, আর দেখতে যে খুব একটা আমি সুন্দর তাও না কিন্তু। যে করেই হোক, আল্লাহর হুকুম আমার বিয়ে হয়ে গেছে। অনেক মানিয়ে গুছিয়ে সংসার করছি। একটা সন্তানের মাও হয়ে গেছি। কিন্তু সকাল বিকাল উঠতে বসতে বিচার সালিসের কোনো শেষ নেই। আমাদের পাশের গ্রামে আমার বড় বোনের বিয়ে হয়েছে। তাই তো একটু কোনো কিছু হলেই তাকে ডেকে আনা হয় এবং আমার বিরুদ্ধে অনেক অজস্র অভিযোগ দেওয়া হয়। আর আমার বোন দুলাভাই এসে আমাকেই বকাঝকা করে বুঝিয়ে বাঝিয়ে রেখে চলে যায়। আর আমিও একটা সেই মেয়ে, একটু বোকা টাইপের হাবাগোবা। তো যাই হোক, বিচার সালিশ তো দিতেই পারে, হবেই বিচার সালিশ, ঠিক আছে। কিন্তু দিনের পর দিন প্রায় প্রতিদিনই যদি ননদ, শাশুড়ি, কখনো কখনো শ্বশুরও গায়ে হাত উঠায়, তাহলে কেমন লাগে বলেন তো? এটাই হয় আমার সাথে প্রায়ই। কী আর করব, কিছুই আমার করার নেই। ওই যে আমি একটু হাবাগোবা টাইপের মেয়ে তো, তাই। আর আমার পরিবারের সবাই আসলেও, মানে আমার বাবার পরিবারের সবাই আসলেও তারা আমার কথা তো কিছু শুনেই না, আমাকেই বরং উল্টোপাল্টা বকাঝকা করে বুঝিয়ে সুঝিয়ে রেখে যায়। আসলেই কি বলবো, কিছুই আমার বলার নেই। নিজের দুঃখ কষ্ট নিজেই বুকে চাপা দিয়ে এখনও সংসার করেই যাচ্ছি। আর স্বামীর কথা কি বলবো, প্রিয় স্বামী, প্রাণের স্বামী, যার জন্য এই সংসারটা করছি, যে আমাকে এই সংসারে এনেছে, সে আমাকে মাঝে মধ্যেই মারধর করে। তার পরিবারের ওপর রাগ করেও মাঝে মাঝে আমাকে মারে। কিন্তু তার পরিবারের বাবা মাকে বোনকে সে কিছুই বলতে পারে না। তো এভাবেই আমার জীবনটা চলছে। জানি না এই জীবনের শেষ পরিণতিটা আসলেই কী হবে। আদৌ আমি এই সংসারে টিকতে পারবো কি জানি না আমি। নাকি আমার স্বামীর তৃতীয় বউ আমিও চলে যাব, আমারও ডিভোর্স হবে। নাকি এই পৃথিবী থেকেই চলে যেতে হবে, এই অত্যাচার আর সহ্য করতে পারছি না আমি। যদিও আমার একটা সন্তান হয়ে গেছে। আমার স্বামীর আগের ২ টা বউয়ের কিন্তু কোনো বাচ্চা কাচ্চা ছিল না। মানে ওরা শুরুতেই চলে গেছে। একবার করে মনে হয় যে হয়তো আমার সাথে যেটা হচ্ছে ওদের সাথেও সেটা হচ্ছিল, তবে ওরা অল্প সময়েই চলে গেছে, আমার মতো ধৈর্য ধরে থাকেনি। তো জানি না ধৈর্যের ফল সবসময়ই নাকি মিষ্টি হয়। আমার ধৈর্যের ফল কবে মিষ্টি হবে আমি আজও জানি না। তো সেই ধৈর্য ধরেই আজও সংসার করছি, এই সংসারেই টিকে আছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, এতক্ষণ ধরে কোনো একটা মেয়ের গল্প করলাম এবং এটা একটা সত্য ঘটনা, যেটা প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আমি বা আমাদের চোখের সামনে কারো না কারোর সাথে কিন্তু হচ্ছেই। আমি কিন্তু এটা মানে নিজেই দেখেছি, নিজেই শুনছি। দেখেছি বললে ভুল হবে, কারণ দেখতে পাইনি, তবে শুনতে পাই এবং গিয়েছিও। যখন মারামারি হয় বা মারধর হয় তখন আমি জানি না, কিন্তু পরবর্তীতে যখন শুনতে পাই দিনের বেলা চিৎকার চেঁচামেচি, তখন আমি গেছি, আশেপাশের অনেকেই গেছে। কিন্তু কিছুই করার নেই, অনেক রেগেমেগে চলে এসেছি। এমনকি যারা যায় তাদের অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো খুব মন খারাপ আমার এই বিষয়টা নিয়ে। এতটাই বেশি রাগ দুঃখ আমার হয়েছে যে মনে হচ্ছিল যে আমি 999 এ ফোন দিয়ে বিষয়টা বলি। মানে আমার অবস্থা এমন। তো যাই হোক, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিক। সেই অসহায়
মেয়েটাকে, অসহায় মাকে, অসহায় বউকে। সে একসময় মেয়ে ছিল, এই পরিবারে এসে বউ হয়েছে, এখন সে একটা সন্তানের মা হয়েছে। জানি না তার শেষ পরিণতি আসলেই কী হবে। তো যাই হোক, খুব ছোট ছোট মাছ, নদীর মাছ পেয়েছিলাম, সেই মাছগুলোই নিয়েছিলাম। তবে ওই যে আগের দিন বিকেলবেলা অসময়ে অসময়ে শুধু মাছগুলো আমার কাছে নিয়ে আসা হয়। আর এই মাছগুলো কিন্তু একজন মহিলা এনেছিল। ভীষণ মায়া লাগলো দেখে। আমি তো এক ফকিন্নি কি আর বলবো, মানে তার অসহায়ত্ব দেখে আমার এতটাই কষ্ট হলো যে মাছের দাম বেশি হয়েও আমি বাধ্য হয়ে মাছগুলো নিলাম। তো যাই হোক, মাছগুলো নেয়ারটা তো নিলামই, কিন্তু এই ছোট ছোট মাছ বিকেলবেলা বসে পরিষ্কার করা কী যে কষ্ট রে আপু ভাইয়ারা, এটা আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, সেটাও আলহামদুলিল্লাহ করে নিয়েছি। নিয়ে কিন্তু পরের দিন সকালবেলা যথারীতি খাওয়া দাওয়া শেষ করেছি, করে এই যে আমার শখের বলতে পারেন, শখের মাটির চুলায় আমি রান্না করতে এসেছি। আরে ভাই, কি বলবো, ইউটিউবে এসে গ্যাসের চুলা রেখে, কারেন্টের চুলা রেখে এই মাটির চুলায় এসে রান্নাবান্না করছি। তাও যদি একটু ভিউ হয়, তাও যদি একটু কারোর নজরে আমার ভিডিওটা পড়ে। ভাইরাল টাইরাল ভাই হতে চাই না, একটু মোটামুটি একটা ভিউ আসলেই আমি সন্তুষ্ট। তো যাই হোক, আজকে মাংস রান্না করছি। আর আজকে না, আমার প্রতিদিনের রান্নাবান্নায় যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমাকে মাংসটা রাখতেই হয় আমার জুবাইরের জন্য। তো মাংসটা একটু বেশি করে রান্না করে নিয়েছি, জুবাইরকে 2 দিন খাওয়াবো তাই। আর সেই ছোট্ট ছোট্ট মাছ রান্না করছি। আর মাছগুলো কিন্তু আমি আগে রেডি করে রেখেছিলাম, কারণ আজকে আমি হাতে মেখে মাংস রান্না করেছি। ওইটা আগে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর ওই ফাঁকে কিন্তু আমি মাছও রেডি করে নিয়েছিলাম। আর আজকে মাছ রান্না করছি কচু দিয়ে, একবারে কচু চিকন চিকন করে কেটে নিয়েছি। কচু আর ছোট মাছ রান্না করছি, তবে পুরো মাছটাই না, আরও একটু অর্ধেক মাছ রাখা আছে, সেই মাছটাও আমি রান্না করব। তবে এই কচু আর ছোট মাছের রান্নাটা কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছে হয়েছে, তাই তো আমি এটা আমার জন্য করছি। আর এই যে ওর আব্বু আলু প্রিয় মানুষ, ওর আব্বুর জন্য কিন্তু আলু দিয়ে আমি রান্না করছি। ঠিক একই প্রসেসে রান্না করব, তবে এটা শুধু আলু দিয়ে, কারণ ও কচু খেতে খুব একটা বেশি পছন্দ করে না। মন খারাপ করবে, হয়তো আমাকে কিছু বলবে না। খেতে বসে যদি মনটা খারাপ দেখি, তাহলে আমার নিজেরই খারাপ লাগবে। তো কী আর করব, ডালও রান্না করা উচিত ছিল, কারণ শুকনো শুকনো খাবারও খেতে পারে না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু রাত্রের বেলা ডাল রান্না করেছিলাম। দুপুরে খেতে বসে দেখেছি ওর কষ্ট হচ্ছিল। আর আমি চুলায় যেহেতু রান্না করছিলাম, এই রান্নাগুলো করতে আমার অনেক সময় লেগে গেছে। আর তারপরে তো ভিডিও করলে আর রান্না করলে একা একা নিজেই ক্যামেরাম্যান নিজেই আবার রান্নাবান্না করছি। তো যাই হোক, অনেক সময় লেগে যায়, তাই তো ডালটা রান্না করা হয়নি। আমি কিন্তু রাত্রে ডাল রান্না করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু মাছটা হচ্ছে, আর এই আলু মাছ, আলু কচু আর আমার জুবাইরের জন্য মাংস আর রাত্রের ডাল, আলহামদুলিল্লাহ এগুলো আমাদের 3 জনের জন্য অনেক বেশি, অনেক বেশি। তো এই আলু আর কচু 2টা তরকারি ভীষণ ভালো হয়েছিল। আর চুলায় রান্না খুবই মজা হয় খেতে, খুব মজা করে খেয়েছিলাম। আর এই চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক প্যারা আছে। এটা আমরা যারা চুলায় রান্না করি তারা আমরা জানি। তো আসলে ইউটিউবের জন্য কি আমি চুলায় রান্না করতে আসছি আমি জানি না। আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিউ হয় না, একদম মন মেজাজ ভালো নেই। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আজকে লাইক চাইতে একদমই মনে ছিল না। প্লিজ আমার প্রাণের আপু ভাইয়ারা, লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক আমাকে অনেকখানি সফলতার দ্বারে পৌঁছে দেওয়ার চাবিকাঠি বলতে পারেন, একটা লাইক। তো দয়া করে যারাই আমার ভিডিওতে একবার ঢুকেছেন, প্লিজ আমাকে ওয়াচ টাইম দিয়ে একটা লাইক দিয়ে তারপরে বের হবেন। তো এখানে কিন্তু আমার সব রান্নাবান্না হয়ে গেছে, আমি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর খড়ি দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খড়ির চুলায় রান্না করতে করতে অনেক কাজ করা যায়। তো আমি শেষের দিকে কিন্তু বেশ কিছু কাজও করে নিলাম, মানে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আর রান্না শেষ আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমি খুব সকাল সকালে রান্না করতে এসেছিলাম। আর এখন এই যে আমার সোনামণিগুলাকে আমি এখন খাবার দিয়ে দিব ওদেরকে, ওরা খেয়ে নিবে। আর ওদেরকে খাবার দিয়ে আজকে আমি দুধ আনতে যাব, কারণ আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর তাড়াতাড়ি রান্না বসানোর কারণে কিন্তু আমি দুধ আনতে যেতে পারিনি। তো
যাই হোক, আমার এই সোনামণিদেরকে নিয়ে, আমার গুলুমুলুদেরকে নিয়েই আমার সারাটা দিন কাটে। আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত থাকি, তারপরেও ভালো থাকি। এটাই আলহামদুলিল্লাহ। তো এখন আমি দুধ আনতে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আবারও বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ফুল ওয়াচ করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।